বাংলাদেশে আসলে সুযোগ সন্ধানী লোক তো ডানে বামে সবসময় বসে থাকে। আমি এদেরকে বলি এক্সকিউজ লিগ। যদি ন্যায্য কথাটা বলেন আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবু সাইদের ছবিটা যখন এঁকেছে এই ব্যাপারটা তার একটা আইওয়াশ, সে একটা ছবি এঁকেই যদি বলে যে সব দায়িত্ব শেষ, সে বিগত স্বৈরাচারের আমলে প্রত্যেকটা জায়গায় সে বেনিফিট নিয়েছে। লগি বৈঠা আন্দোলন যেটা ছিল 2006 সালে, মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। এবং আমি তো চাই ওই 16 জুলাই দিনটাকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা যাতে করা হয় রাষ্ট্রীয়ভাবে। ওবায়দুল কাদের, কাওয়া, সজীব ওয়াজেদ জয়, জাতির ভাগিনা, মোহাম্মদ আলী আরাফাত, কুমড়ো পটাশ, ব্যারিস্টার সুমন। আগাগোড়া টাউট, বাটপার, সুযোগ সন্ধানী এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট, যিনি সমসাময়িক বিষয়ে সদা চিন্তিত থাকেন এবং তিনি একজন সচেতন নাগরিক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একজন নেতা, তবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। আপনারা বুঝতেই পারছেন কে। তারপরেও আমরা বলে দিচ্ছি, আজকে আমাদের দ্য টক রুমের গেস্ট হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার সম্পর্কে আরও একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটির ঘ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। আপনি খুবই মেধাবী একজন শিক্ষার্থী, তাই তো? আমি আসলে এই মেধাবী কোটেশনের ভেতরে আমি যেতে চাই না, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মেধাবী, হয়তো বা এক একজনের মেধাটা এক এক দিকে থাকে। সো আমি প্রত্যেকটা ব্যাপারকেই রেকগনাইজ করতে চাই এবং আমি নিজেকে স্পেশাল কোনো কিছু মনে করি না। আমি মনে করি আমি অন্য আরো 10 জন মানুষের মতোই আমি খুবই সাধারণ মানুষ। আমি জানি যে আপনি কোনো প্রশ্নেই নাকি বিচলিত হন না, সেটা আপনি আমাকে অফ এয়ারেও বলেছেন। তবে আপনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন রাফসানদার ছোট ভাইয়ের মাধ্যমে, অর্থাৎ তাকে যখন আপনি এক্সপোজ করেন তার পরিবারের একটি ঋণ খেলাপি নিয়ে, তখন আপনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। তারপর আস্তে আস্তে আপনি আস্তে আস্তে যত দুর্নীতি হয়েছে, যত কিছু হয়েছে, আপনি এক্সপোজ করার চেষ্টা করেছেন। আমার কথা হচ্ছে, এই যে ব্যক্তিগত তথ্যগুলো আপনি কালেক্ট করছেন বা বিভিন্ন তথ্য আপনি কালেক্ট করছেন, সেগুলো মানুষকে বলছেন, এই তথ্যগুলো আপনি পান কোথায়? তথ্য পাওয়ার বিভিন্ন টেকনিক আছে এবং আপনার জাস্ট ওইটা নিয়ে আপনার মানে আগ্রহটা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কাজটা করা পছন্দ করি এবং ব্যক্তিগতভাবে ইন্ডিপেন্ডেন্টলি, সো এই কাজটা করার প্রত্যেকটা, আপনি যখন কোনো তদন্ত করবেন, মানে স্টার্টিং পয়েন্ট কি এবং এন্ডস পয়েন্ট কি, এটা কিন্তু আপনার জানাটা জরুরি, যে ওই তদন্তর পুরো লুপটা কিভাবে করা যায়। সো এই জিনিসটা নিয়ে যেহেতু আমার টুকটাক কিছু ধারণা ছিল, আমি যে কোনো তদন্ত করলে যে রেলেভেন্ট অফিস আছে বা যে সব রেলেভেন্ট লজ আছে, অথবা ধরেন যেসব জায়গা থেকে তথ্যগুলো পাওয়া যায়, পুরো ব্যাপারটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করাই স্টার্ট করি, প্রফেশনাল জার্নালিস্টদের মতোই। এবং তারপর যখন পাই, তারপর সেটাকে নিয়ে সামনে নিয়ে আসি। বেশ ভালো। কিন্তু এই যে রাফসানদার ছোট ভাইয়ের বিষয়টা যদি চলে আসে, সেই সময় আদালতের রায় হচ্ছে রাফসানদার ছোট ভাইয়ের যে ইস্যুটা নিয়ে, সেই রায়টা তিনি জানার আগে আপনি জেনে ফেলতেছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ জানাচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? না, এটা কোর্টের ডিসিশন হয়ে গেছে, কোর্টের প্রসিডিংস তো পাবলিক জিনিস। সো কোর্টের রায় হয়ে গেছে, এখন সেই সন্তান যদি তার বাবার বিরুদ্ধে মামলার রায় হয়ে গেছে, সে যদি না জেনে রাতের বেলা এসে চিল্লাপাল্লা করে, আমাকে উল্টা হুমকি দেয় মামলা দেওয়ার, সো এটা তার ইগনোরেন্স, এটা তো আমার ইগনোরেন্স না। আমার কাজটা যেটা পারফেক্টলি করার, আমি কোর্টে কত নাম্বার মামলা, সেটা কখন উঠবে, কখন শুনানি হবে, এটা তো জানা থাকাটা সবারই জরুরি। তা আমি তদন্তের সাথে সেটা তো আমি জানবই পাবলিকলি কি হচ্ছে। এখন তার ছেলে যদি নিজে না জানে এবং তারপরে এসে যদি বকবক করে, এটা তার ইগনোরেন্স। আই থিঙ্ক এটা তার কাছেই প্রশ্ন করা উচিত যে আপনি না জেনে কেন কথা বললেন। আচ্ছা, আমরা জানি আপনি আইন বিভাগের একজন স্টুডেন্ট এবং আপনি পাশও করেছেন। সেক্ষেত্রে বর্তমানে আপনি মানে কি এলএলবি পাস করেছেন? এলএলবি, এলএলএম আমার কমপ্লিটেড। আচ্ছা, কিন্তু আপনি বলছেন যে আপনি প্রফেশনাল জার্নালিস্টের মতো কাজ করেন। আপনি কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি কি জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন? ছিলাম কিছুদিন। অনেকে বলছে যে আপনি নাকি, আপনার পেছনে নাকি রাজনৈতিক কোনো দলের ইন্ধন আছে। সেই ইন্ধনদাতাটা কে আসলে? আচ্ছা, সেই ব্যাপারটা অনেক আগে থেকেই কথা বলতো, কেউ কখনো জামাত শিবির বানাইতো, কেউ বিভিন্ন ট্যাগ দিত। ইনফ্যাক্ট যখন এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা যখন শুরু করলাম, ওই বিরোধী দল যারা ছিল, যারা নিপীড়িত হতো, তারাও অনেক ক্ষেত্রে বলতো এজেন্সির পুতুল আমি। সো যখন আপনি পলিটিক্যাল স্পেয়ারে কথা বলবেন, নানা মানুষ নানা কথা বলতেই থাকবে। এইগুলা দেখে আমি বিভ্রান্ত হতে চাই না, আমার স্রোতটাও দূরীভূত করতে চাই না। রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি আপনার মনে হয় এই আন্দোলনে ছিল না? অবশ্যই তারা ছিল, তারা দলীয় ব্যানারে ছিল না, কিন্তু ছাত্রদের পক্ষে সহমর্মিতা দেখিয়ে তারা নেমে পড়েছে এবং এটাই তো হওয়া উচিত।
এই আন্দোলনটাকে কিন্তু অনেকে যদি মনে করে যে অ্যাবসলিউটলি কোটার জন্য আন্দোলন ছিল, কিন্তু কোটা থেকে যখন রক্ত গঙ্গায় ভাসিয়ে দিল সরকার, তারপরে থেকে এটা কিন্তু আপামর জনতার আন্দোলন হয়ে গেল। এখন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না অ্যাজ অফ টুডে। আচ্ছা, আপনাকে প্রস্তাব তো দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে। সেটা একটা সময় ছাত্রলীগ নিজেও প্রস্তাব দিয়েছিল ক্যাম্পাসে আসার পরে যে তুমি একটা সম্ভাবনাময় ছেলে, তুমি আমাদের ব্যানারে আসলে তোমাকে ভালো ভালো পদ দিব। তা আমি তাদের ওই সম্ভাবনাময় জায়গাটা যখন তৈরি করার প্ল্যান করছিল, চিন্তা করে দেখেন যে 2018 সাল 19 সালের দিকে যদি আমি সুযোগগুলো নিতাম, হয়তোবা তাদের ব্যানার থেকেও ওই টাইমে তো অনেক ভালো সুযোগ সুবিধা তৈরি করতে পারতাম। কিন্তু আপনি সেই আমি তো সুযোগ সেই নেননি। সুযোগও তখন নেইনি। ভবিষ্যতে যদি কখনো রাজনীতিও করি, ওই রাজনীতি আমি করতে চাই যে জায়গায় অন্ধ তাবেদারের মতো যে ডাহা মিথ্যা কথাকে জাস্টিফাই করতে হবে, আমি এই রাজনীতির আদর্শ পক্ষে দ্বারা আপনি না। কিন্তু এই যে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কি আপনি রাজনীতি করবেন ভবিষ্যতে? সেটা সময় বলে দিবে। আপনার তো নিশ্চয়ই একটা কথা মনে আছে যে পরশু নয় কালকেই লং মার্চ, এবং তারপরেই কিন্তু স্বৈরাচারী সরকারের পতন ঘটে, এবং তার আগ পর্যন্ত কিন্তু ঠিক 12টা 1টার আগ পর্যন্ত বা 2টার সময় সেনা প্রধানের বক্তব্যের আগ পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতাম না। আপনার কি মনে হয় এই যে এই ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র কি ছিল? আসলে ছাত্রদের অস্ত্রটা কি? যে মুহূর্তে এই প্রোগ্রামটা রেকর্ডেড হচ্ছে আজকে 5 তারিখ, আচ্ছা। এবং 5 তারিখ আমি একটু আগেও একটা স্ট্যাটাস শেয়ার করেছিলাম যে 4 তারিখ থেকে পরবর্তী অলমোস্ট 72 ঘন্টা, মানে মেয়ারলি বোধ হয় 1-2 ঘন্টা মাঝে মাঝে একটু ঝিমানোর সুযোগ পেয়েছি। এবং 5 তারিখ যখন ফজরের আজানটা হয়ে গেল, সারা রাত তো জাগা, মানে কি পরিমাণ অনিশ্চয়তা ছিল। এবং ইন পার্টিকুলার ওই কথাটা মনে পড়লে না এখনো আমার নিজের ভেতরে বেশ কিছু ট্রমা কাজ করে। কারণ আমি জানতাম যে 5 তারিখের এই ব্যাপারটা কোনো কারণে যদি বিফলে যায়, প্রথম যে কয়েকটা বুলেট পড়বে, টার্গেটেড বুলেট, তার ভেতরে আমি তো আগে থেকেই টার্গেটেড ছিলাম, তার একটা আমিও হইতে পারতাম। অনেক ফ্রেন্ডদের যেসব গ্রুপ আছে ওই জায়গায় কিন্তু আমি 4 তারিখ রাতের বেলায় আমি একটা মেসেজ দিয়ে রেখেছিলাম যে হয়তোবা যদি শেষ মেসেজ হয় যাতে ক্ষমা করে দেয়। 5 তারিখকে আমি সবসময় বলি যে এইটা শুধু স্বৈরাচার মুক্তির আন্দোলনই নয়, এইটা প্রবাবলি আমার নিজের জীবনেরও একটা সনদ। ছাত্র আন্দোলনে আপনাকে রাজপথে কিন্তু তেমনভাবে দেখা যায়নি, কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে কিন্তু দেখা গেছে। তাহলে কি আপনি কোনো হুমকির সম্মুখীন হয়েছিলেন, বা রাজপথে কেন দেখা যায়নি, বা সবারই কি আসলে রাজপথে থাকা দরকার নেই, বুদ্ধিবৃত্তিক আলোচনারও দরকার আছে? আপনি কি মনে করেন? এক একজনের এক একটা রোল থাকে, সবাই যদি একই কাজ করে তাহলে তো প্রত্যেকটা ফাংশন ড্র করবে না। এই আন্দোলনটা যে মুহূর্ত থেকে শুরু হয় কোটা নিয়ে, দেখবেন কোটাটা যে আসলে গভর্নমেন্টের পলিসি ইস্যু, সেটাকে কোর্টে কিভাবে চালান করে দেওয়া হলো এবং কিভাবে এই পলিসিটা কাজ করছিল, এইগুলা নিয়ে কিন্তু 5 জুন যখন রায়টা হলো, 6 জুন থেকে কিন্তু আমি ভিডিও বানানো স্টার্ট করেছি, এবং এগুলো ছিল একাডেমিক ঘরানার ভিডিও। যে এই যে ন্যারেটিভ তৈরি করা, যে কিভাবে এটা বৈষম্যের দ্বারটাকে উন্মুক্ত করছে, সেই কন্টেন্টগুলোও কিন্তু আমি বানিয়েছি। তো আমি কিন্তু অনেক আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়েছি পিওরলি মাস্ক পরে, সানগ্লাস পরে, ক্যাপ পরে, কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে চিনে ফেলতো। এমন আন্দোলনে গিয়ে দেখবেন অনেকগুলা একদম রাস্তার আন্দোলনে আমি কিন্তু কোটার লেজিটিমেসি নিয়ে এবং সব কিছু নিয়ে আমার কিন্তু ইন্টারভিউ কভার করেছে, পুরা জনসমাবেশের মতো। সেই ভিডিওগুলো দেখবেন ইউটিউবেই আছে। সো আমার কিন্তু টাচে থাকতে হয়েছে, এবং সেটা আজকে থেকে না, 2018 আন্দোলনেও যেমন আমি রাস্তায় থাকা মানুষ, নিরাপদ সড়ক আন্দোলনেও রাস্তায় ছিলাম, ইলেকশনের আগেও যে আন্দোলনগুলো হতো সেগুলোতেও রাস্তায় ছিলাম, এই আন্দোলনেও ছিলাম। মানে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ফর মি। এই সময়টা যে আপনি তো অনেক কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, তো সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আমরা এখন জানতে পাচ্ছি যে তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন টাকা দিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম ভিডিওস, সেই সাবেক সরকারের পক্ষে বিভিন্ন রকমের ভিডিওস বানানোর জন্য বলা হয়েছে। আপনাকে কি কোনো হুমকি বা কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি? শুধু টাকার প্রলোভন না, দেখেন আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, বিভিন্ন তদন্তগুলোর কাজ প্রকাশ করেছি, মতিউরের ছাগলকাণ্ড এক্সপোজ করার পরে আমার লাইফের পর কী ধরনের থ্রেট গিয়েছে, মানে অনলি গড নোজ। তো এছাড়াও বিভিন্ন ইলেকশনের আগে যখন ভোট চুরি নিয়ে আমি খুবই সরব ছিলাম, গত বছরে আমার বার্থডেতে, এই 12ই সেপ্টেম্বর আমার বার্থডে, তো বার্থডেতে দেখবেন মানুষ তো বার্থডে সেলিব্রেট করে, ওই জায়গাতে আমি একটা ব্যানার নিয়ে ছবি পোস্ট করেছিলাম যে রাইট টু ভোট, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস রেস্টোর করা নিয়ে। তো আমি কিন্তু চিরকালই হিউম্যান রাইটসের ইস্যুগুলো নিয়ে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। এটা করার জন্য অনেক হুমকি ধামকির শিকার হতে হয়েছে, এমনকি গুম করে দেওয়ার মতো হুমকি ধামকির শিকার
হতে হয়েছে, কিন্তু সেই হুমকি ধামকিতে লাকিলি শেষ পর্যন্ত আমি সারভাইভ করে গেছি। এই জায়গায় অনেকগুলো মানুষের অবদান আছে, সেইগুলো আমি আসলে পাবলিকলি তাদের অবদানটাকে বলতে চাচ্ছি না। তারা যদি ওই জায়গাগুলোতে আমাকে প্রপার সিগন্যালিং না করতো বা আমাকে বাঁচানোর চেষ্টা না করতো, তাহলে হয়তো বা আমি এই জায়গায় কথা বলার মতো সৌভাগ্য আমার হতো না। ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা গেম চেঞ্জারের মতো অবদান রেখেছে। আপনার কি মনে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে মানুষগুলো বা যে ছাত্রগুলো তারা কি কোনোভাবে একটু উপেক্ষিত হচ্ছে এই মুহূর্তে? অবশ্যই। বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে মনে হচ্ছে এই সত্যতা অনেকে এটা স্বীকার করতে চায় না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন মানে ছাত্রলীগ, পুলিশ সবাই পিটিয়ে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিল, ওই মুহূর্তে যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে না আসতো, তাদের রক্তে যদি রাজপথ রঞ্জিত না হতো, এই আন্দোলনটা থেমে যাইতে পারতো। সো এই আন্দোলন যে বেঁচে ছিল, এই জায়গায় তাদের একটা সীমাহীন অবদান আছে। এই ব্যাপারটাকে কেউ যদি অস্বীকার করে, আমি নিজে বলছি এইটা হবে প্রচণ্ড নির্লজ্জপনা এবং একটা মিথ্যাচার। তাদেরকে যে বিভিন্ন জায়গায় উপেক্ষিত করা হয়েছে, এই ব্যাপারটার আমি নিন্দা জানাচ্ছি। তাদেরকে প্রপার রেসপেক্ট এবং অ্যাকনলেজ করা উচিত ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পর আমার কৃতজ্ঞতাটা আরেকটা জায়গায় আছে। আপনি চিন্তা করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস ক্রেজে ভুগে বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা কখনো সরকারি চাকরির পরীক্ষাও দিবে না, এমন বহু স্টুডেন্ট আছে। ইনফ্যাক্ট অধিকাংশই তো এই মতে। একদমই। তারপরেও তারা রাস্তায় নেমেছে। মানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রথম যে কারণে রাস্তায় নেমেছিল, পরবর্তীতে এটা সরকার পতনের আন্দোলন হয়ে যায়, কিন্তু প্রথম যে মুহূর্তে নেমেছে সেটা অ্যাবসলিউটলি কোটা ওরিয়েন্টেড ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তাহলে দেখেন, পিওরলি দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা নেমে পড়েছিল। তাদের কিন্তু ওই চাকরিরও ইন্টারেস্টটা ছিল না। কিন্তু এই ব্যাপারটা না অনেকে স্বীকার করতে চায় না, এটা খুবই প্যাথেটিক লাগে। এবং আমার কাছে মনে হয় তাদের এই সাপোর্ট যেটা ছিল, এই সাপোর্টটা যে কত গুরুত্বপূর্ণ ছিল। ইনফ্যাক্ট আপনি আরেকটা হিসাব করে দেখতে পারবেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি পরিমাণ লাশ পড়েছে, এটা কিন্তু মানে আপনি গুণে হিসাব করতে পারবেন না। তারা কোনদিন সরকারি চাকরির পরীক্ষাও দিত না। এমন অনেক আমার নিজের অনেক স্টুডেন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় পড়ে, তাদেরকেও তো আমি দেখেছি। সো এই বাস্তবতাটাও আমি জানি। সো আমি চাই তাদেরকে মানে প্রপার অ্যাকনলেজ করা হোক। আমার মনে হচ্ছে যে আমরা আরো অনেক রাজনৈতিক বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু অন্যরকম গেমস খেলতে চাই। গেমসটা এটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার। হ্যাঁ, আপনাকে কিছু নাম বলা হবে, সেটা হতে পারে রাজনৈতিক ব্যক্তি, হতে পারে কোনো তারকা, হতে পারে কোনো পরিচিত মুখ, হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আপনি তাদেরকে এক একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো খেলার দিকে পড়ে যাচ্ছি। ভয়ঙ্কর কোনো খেলা না, আপনি যত ভয়ঙ্কর খেলা খেলেন তেমন কোনো খেলা না। তবে আমরা শুরু করতে পারি। ওকে, লেটস সি। জাস্ট একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওকে। ওবায়দুল কাদের। কাওয়া। আচ্ছা, তারেক রহমান। আমরা যখন খুবই ছোট ছিলাম, সে তখন রাজনীতি করেছে, কিন্তু তার রাজনীতিটাকে চোখের সামনে আমি দেখি নাই। কিন্তু তার যদি রাজনীতি করতে হয়, আমি চাই নতুন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অ্যাডপ্ট করা যায়, সেই দিকে তার আগানো উচিত। সজীব ওয়াজেদ জয়। আমি তাকে সবসময় একটা নামে বিশেষিত করতাম, যে জাতির ভাগিনা। ডিবি হারুন। ভাতের হোটেলকে নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলা উচিত না, কারণ ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ আলী আরাফাত। কুমড়ো পটাশ। তার একটা সুচিন্তা ফাউন্ডেশন ছিল, আমি সবসময় বলতাম কুচিন্তা ফাউন্ডেশনের জনক আরাফাত। নায়ক রিয়াজ। দালাল। বিচারপতি মানিক। বিচারপতি মানিকের মতো মানিক যে জায়গায় অ্যাপিলেট বিভাগের বিচারপতি ছিল, এটা এন্টায়ার বাংলাদেশের জন্য একটা লজ্জার। জুনায়েদ পলক। সে তো হইল আমাদের খাজা টাওয়ারের বিজ্ঞানী মানুষ। মানে নেট চোখের পলকে পলকে যেভাবে নেট চলে যাওয়ার ব্যাখ্যাগুলো দিয়েছে, এটা মনে হয় যে পৃথিবীর মানে এটার একটা মিম পেজ হওয়া উচিত, যে চোখের পলকে পলকে কিভাবে ইন্টারনেট চলে যায় এবং খাজা টাওয়ারের যে ব্যাখ্যা সে দিত। সো এবং তার ওয়াইফ, ইন্টারেস্টিংলি, শুধুমাত্র প্রাইভেট পড়িয়ে কিভাবে কয়েকটা ফ্ল্যাট করা যায়, এই ব্যাপারে একটা পিএইচডি রিসার্চ হওয়া উচিত, যে পলকের ওয়াইফ কিভাবে প্রাইভেট পড়িয়ে কয়েকটা ফ্ল্যাটের মালিক হলো এবং বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুললো। আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেছেন? না, আমার রিসার্চ করা হয়নি বিস্তারিত এই ব্যাপারে। সামনে কি ভিডিও আসবে? এই ব্যাপারে আমি করতে চাই না। কেন? কারণ আমার মনে হয় এর চেয়েও বড় বড় কিছু কাজ করার টাইম এখন। মাশরাফি বিন মুর্তজা।
একটা সময়ে তাকে আমি ভাবতাম ক্রিকেট খেলে হয়তোবা দেশটাকে সামনে এগিয়ে নিতে পারবে, কিন্তু যেদিন থেকে সে ভোট চোরের দোসর হয়ে গেল সেদিন থেকে তার ক্রিকেটার হিসেবে তার যে রেসপেক্টটা ছিল আমার মনে, তারপর থেকে আর কোনো রেসপেক্ট নেই। কিন্তু তিনি কিন্তু একটা ভিডিও বার্তা বা একটা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি কনফেস করেছেন যে তার ভুল হয়েছিল। তিনি কথা বলতে পারেন, তিনি দুইবারে ভোট চোর। রাজনৈতিক চাপে কথা বলতে পারেন, রাজনৈতিক চাপে কথা বলতে পারে নাই। সে কি 2018 ইলেকশনে কি হয়েছে, 2024 ইলেকশনে কি হয়েছে, হওয়ার পরে সে পদত্যাগ করতে পারে নাই? তখন শেখ হাসিনার যদি পতন না ঘটতো সে কি এসে কনফেস করতো না। সো এই জায়গাটা দিয়েই বুঝে নেন যে সে কি সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাসী, একজন পারফেক্ট সন্ত্রাসী। কারওয়ান বাজারের মার্কেট থেকে কি পরিমাণ টাকা প্রতি রাতে সে তুলতো এবং দেশের যত গুম খুন যা হতো তার পেছনে কিভাবে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত, এই ধরনের মানুষের প্রতি বিন্দুমাত্র রেসপেক্ট থাকা উচিত না। তাকে আমি খুনি এবং সন্ত্রাসী নামেই আখ্যায়িত করব। গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনির বহুগুলা রূপ আছে। উনি স্বৈরাচারের আমলে স্বৈরাচারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে হাসিনার পতনের পরে বেশ কিছু উল্টাপাল্টা কথাও বলছেন। আমার মনে হয় যে উনি কি বলতে চান এই ব্যাপারটা ওনার ফোকাসড থাকাটা জরুরি। ওনার নৈতিকতা বা দল নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আমি ওইটাই বলছি যে উনি কি করতে চান, কি বলতে চান, ওনার ফোকাসড থাকাটা খুব বেশি জরুরি। শামীম ওসমান। সে সব সময় তো আসলে বোরকা পরেই পালিয়ে যাওয়া তার স্বভাব। তো যতই হুমকি ধামকি দিক, যখন কোনো ক্রাইসিস হয় বোরকা পরে সবার আগে যারা পালিয়ে যায় হি ইজ শামীম ওসমান। জাফর ইকবাল। জাফর ইকবাল মানে তাকে আমি বলি বুদ্ধিভিত্তিক বারবনিতা। বুদ্ধিভিত্তিক বারবনিতা, তার কারণ হলো বুদ্ধিভিত্তিক জায়গায় তিনি প্রকাশ ঘটিয়ে যে ধরনের চেতনার চাষবাস করেছেন, এটা যে কোনো বুদ্ধিজীবী চরিত্রের সাথে পুরোপুরি বিপরীতক্রমে যায় এবং তার নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই ছিল না। সে ৭১-এর চেতনা বিক্রি করে বেড়ায়। আমার কাছে মনে হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বাজেভাবে যারা মানে বিক্রি করেছে তার ভেতরে একজন মানুষ হলো এই জাফর ইকবাল। তার প্রতি বিন্দুমাত্রও আমার রেসপেক্ট নাই এবং এই ক্যাটাগরির মানুষ একটা পুরো জেনারেশনের ব্রেন ওয়াশ করেছে এবং অপূরণীয় ক্ষতি করে গেছে এই কাপুরুষগুলো। আচ্ছা, আসিফ নজরুল। আসিফ নজরুল আমার ডিরেক্ট টিচার। সো তার সাথে শিক্ষক হিসেবে পেয়েছি, পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গায় পেয়েছি নানা কারণে। সো স্যারকে নিয়ে আমি বলবো যে শিক্ষক হিসেবে পাওয়া একরকম, রাজনৈতিক অ্যাক্টিভিজমের জায়গাটা একরকম। এবং আমি ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে যখন খুবই 2016-17 সেশনে যখন ভর্তি হলাম, আমি এই যে স্বাধীনভাবে কথা বলতে পারি বা লিখতে পারি এই ব্যাপারটাতে স্যারের অ্যাপ্রিসিয়েশনটা ছিল, সেটা আমাকে ওই টাইমে ইগনাইট করেছে। পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের দুইটা ব্যাপার আছে। উনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, এইটাকে আবার অনেকে স্বীকার করতে চায় না। আবার পিনাকি ভট্টাচার্য যে পরিমাণ সাফারার হয়েছে এইটাকে অনেকে মক করে। আমার কাছে কি মনে হয় প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি মিলেই তো মানুষ, আমারও তো অনেক দোষ আছে। সো তার কিছু কিছু ব্যাপার নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে তার অবদানকে একেবারে যারা মানে পুরোপুরি বলছে যে অস্বীকার করছে, এই কাজটা করা উচিত না। তারও এই আন্দোলন বলেন এবং এই ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে কথাবার্তা অনেক বছর ধরে বলছেন, তার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। তবে তার যেসব কিছু সমালোচনা আছে, কিছু ব্যাপার লেজিট থাকতে পারে, কিন্তু এই কারণে যারা তাকে একেবারে মানে তার অবদানকে একেবারে নালিফাই করে দেয়, এই ব্যাপারটার আমি সমালোচনা করি। এবং তাকে যাতে দেশে উনি আসতে পারেন খুব দ্রুত, সেই ব্যবস্থাটাও যাতে সরকার থেকে নেওয়া হয়, এটা আমার এক্সপেকটেশন থাকবে। আচ্ছা, ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেনেরও অবশ্যই কন্ট্রিবিউশন আছে। উনি বিদেশে থেকে অনেক ভয়েস রেইজ করেন। বিশেষায়িত করতে হবে, এইটা করা কঠিন, কারণ আমি আসলে তার ভিডিও আমি ব্যক্তিগতভাবে কখনো দেখি নাই, কিন্তু তারও অবদান আছে। ওই যে একই রকম যে কিছু সমালোচনা অবশ্যই আছে, কিন্তু একই সাথে তার যেসব অবদান আছে সেটাকেও আমি নালিফাই করতে চাচ্ছি না। ভিপি নূর অনেক সম্ভাবনাময় জার্নিটা শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় মাঝে একটু ট্র্যাকচ্যুত হয়ে গেছে। সেই জায়গাটা আমি এক্সপেক্ট করবো আবার প্রপার রাজনৈতিক কালচারে আবার উনি যাতে ব্যাক চলে আসে। আমরা কিন্তু শুনেছি তিনি ডিবির হেফাজতে গিয়েছিল অনেকবার, তারপর নিপীড়নও হয়েছে। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমন সম্পর্কে? আগাগোড়া টাউট, বাটপার,
সুযোগ সন্ধানী এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। এই ব্যাপারটা বিশেষণের চেয়ে আমি একটা উদাহরণ বলি, আপনাদের কাজে লাগবে। যখন আমেরিকার ভিসা স্যাংশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, সে মানুষের সামনে এসে কি বলছিল যে আমেরিকার ভিসা টিসা নিয়ে আমার কোনো টেনশন নাই, সৌদি আরবের ভিসা যেদিন দিবে না সেদিন টেনশন করবো। কারণ ওই যে একটা মানুষ যে হজ ব্যাপারটাকে উনি টার্গেট করলো মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য। তখনই আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই টাউটের ওয়াইফ এবং সন্তান তারা থাকে আমেরিকায়, সেও আমেরিকায় রেগুলার বেসিসে যাতায়াত করে, আর সে পাবলিককে বলল কি? লয়ার এবং উপস্থাপক মঞ্জুর আল মতিন। মঞ্জুর আল মতিন ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং এই আন্দোলনের ভেতরে অনেক টিভি উপস্থাপক বলেন বা অনেক লয়ার বলেন যে কাজটা করেনি, উনি হঠাৎ করে এসে বেশ ভালো ভয়েস রেইজ করেছেন, এবং আমি এক্সপেক্ট করব যে উনি সেই প্রপার রেসপেক্টটা ওনার পাওয়া উচিত। খুবই চমৎকার ভূমিকা রেখেছেন, মাই ডিপেস্ট রেসপেক্ট টু হিম। সর্বশেষ সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যত কীর্তি থাক না কেন, মানুষ হিসেবে সাকিব আল হাসান কেমন এইটা আমার কাছে বিবেচনার বিষয়। কারণ ক্রিকেট মাঠে 2-4টা 4 ছক্কা মারলে, কিছু উইকেট পাইলে আপনার আমার জীবনের পর খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু সে যখন একটা পুরোপুরি ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়ে ইলেকশন করেছে, তাদের ক্যাম্পেইন করেছে, এবং এই দেশের মানুষকে সে যে ওন করে না, তার কার্যক্রম দেখলেই তো বোঝা যায়। তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একটা দুইটা নয়, শেয়ার মার্কেট কারসাজি থেকে শুরু করে, সে কিন্তু খুনের আসামির বিজনেস প্রমোট করা থেকে শুরু করে, এবং আরও হাজারটা অনিয়ম সে করে গেছে, এবং তার কাছে মনে হয়েছে সে প্রিন্স অফ বাংলাদেশ, সে যাই করবে মানুষ তাকে স্যাভেজ করে তুলে নিবে। দেখেন, আমি যে কোনো কিছু দেশের মানুষের প্রতি সলিড কন্ট্রিবিউশনটা দিয়ে আমি বিবেচনা করব। একজন মানুষ যদি মানুষ হিসেবেই ভালো না হয়, তার অন্য কাজ দিয়ে আপনি কি করবেন? তা আমি সাকিব আল হাসানকে নিয়ে এর আগেও যখন তার অনিয়মগুলো নিয়ে আমি কথাবার্তা বলতাম, তার অনেক ভক্তকুলে এসে বাজেভাবে আক্রমণ করত। কিন্তু সেই অনেক বাজেভাবে আক্রমণ করা ভক্তকুলো এই আন্দোলনের টাইমে বুঝে গেছে যে সত্যিকার অর্থে দেশের কাজ বলতে কি বোঝায়, এবং সেই জায়গায় তাদের অবস্থানটা কোথায়। আচ্ছা সৈয়দ আব্দুল্লাহ, আলো কি এসেছে? আলো এসেছে কি না এটা বললে তো কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের কথা মনে পড়বে। যাদের মনে ছিল অন্ধকার, তাদের আলো সম্ভবত আসেই নাই, এবং আলো যে আসে নাই, তাদের আলোটা আসতে পারতো তাদের মনে। যদি এত ছাত্রের রক্তগঙ্গা যেটা হয়েছে, তারা তো এটাতে খুশি না। তাদের বোধহয় আরো কয়েক হাজার ছাত্রের রক্ত যদি ঝরতো এবং আমাদের মতো মানুষদের যদি মেরে ফেলতে পারতো, তাইলে হয়তো বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ওই ফেক সেলিব্রিটিদের মনে আলো আসতো। অনেকেই দেখবেন যারা আগে কথা বলতে পারেনি, এখন এসে এক্সকিউজ খোঁজার চেষ্টা করছে। আমি এদেরকে বলি এক্সকিউজ লিগ। এই যে এক্সকিউজ লিগ, অনেক মানে ইনফ্লুয়েন্সার আছে যারা ইলেকশনের টাইমে শেখ হাসিনার ক্যাম্পেইন করে বেরিয়েছে, নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন করে বেরিয়েছে, তারা এসে এখন বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের অনেকে অফার করেছে, না করেছে। নাম উল্লেখ করতে চান তাদের? আমি নাম উল্লেখ না করলেও আমার মনে হয় যে সবাই জানে। এই যে কালচার, এদের ভেতর তো রিমোর্স বোধটা ছিল না, কিন্তু তারাই এখন এসে বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কাছে এই ভয় ছিল। কেন আমাদের পর হুমকি ধামকি ছিল না? আমার তো সরকারি চাকরি করার কথা ছিল, যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, সব কিছু করবো। এমনকি অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, আপনি যদি ন্যায্য কথাটা বলেন, আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে যে জায়গায় আপনি এই সব ধরনের কোনো কথাই বলতে পারবেন না দেশকে নিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভেতর কিন্তু এই জাতীয় ভয়ের কালচারটা ছিল। সো আমাদের কিন্তু সেই ত্যাগ স্বীকারটা করতে হয়েছে। আমরা বেঁচে নাই, আমাদের পর হুমকি ধামকি কম এসেছে, কিন্তু যারা ওই টাইমে ভিডিও বানিয়েছে, ওই সরকারকে প্রমোট করেছে, এর ভেতরে দেখবেন বুয়েটের কোনো টিচার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো ফেক ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে আমি সবসময় বলি ইনফ্লুয়েঞ্জা। তারা এই জাতির জন্য ছিল ইনফ্লুয়েঞ্জা, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হয়েছে। সেই দেশে আসলে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেই দেশে এখন পর্যন্ত গণহত্যার বিচারটা হওয়ার ক্ষেত্রে আরেকটুকুই ত্বরান্বিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই ত্বরান্বিত হওয়া উচিত, এবং যারা বর্তমানে আছে এই জাতি। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেছেন, জাস্ট একটা মাস পার হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই টাইমে নানা বিভক্তির আলাপ নিয়ে অনলাইনে দেখবেন সরগরম অবস্থা। আমাদের জাতির ঐক্যটা যে জায়গায় এসেছিল, যে একটা ফ্যাসিস্ট বিরোধী রেজিমের বিরুদ্ধে সবাই কিন্তু দল মত নির্বিশেষে এক জায়গায় এসেছিল। এই জায়গায় আসার পরে আমাদের পবিত্র দায়িত্ব ছিল শেখ হাসিনার বিগত দিনের স্বৈরাচারী রেজিমে এই যে যত গুম খুম হত্যা যা যা করেছে, এইটার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত
এই বিভিন্ন দলীয় স্বার্থ, বিভিন্ন স্বার্থ, এইগুলা নিয়ে কারো ফোকাস করা উচিত ছিল না। আনফর্চুনেটলি সেটা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় সেই লগি বৈঠা আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা, লগি বৈঠা আন্দোলন যেটা ছিল 2006 সালে, মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। পিলখানার কথা আপনাদের মনে থাকার কথা, সাগররুনির কথা আপনাদের মনে থাকার কথা, তারপরে বিভিন্ন ইলেকশনকে কেন্দ্র করে যে পরিমাণ গুম খুন তারা চালিয়েছে, একই সাথে 2024 সালের এই গণহত্যা, এই প্রত্যেকটা জিনিসের বিচার করা হয় নাই। অনেক হাসপাতালে এখনো অনেক রোগী কাতরাচ্ছে, তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় নাই। কারোকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, এগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখাটা উচিত ছিল। অনেকেই এই ব্যাপারগুলো হয়তো বা স্বীকার করে না বা বলতে চায় না। আমার কথা কি জানেন, প্রত্যেকটা রাজনৈতিক স্বার্থ এবং সব কিছু হওয়া উচিত ছিল সেকেন্ডারি প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল যারা এই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, অথবা যারা মারা গেছে, এই পরিবারগুলোকে সাপোর্ট দেয়া, যারা আহত হয়েছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এবং যারা যারা এই ফ্যাসিস্ট রেজিমের হয়ে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদেরকে প্রপার বিচারের আওতায় নিয়ে আসা, এইটা ছিল ফার্স্ট কাজ। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এই যে যারা আহত ছাত্র আন্দোলনে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে। রিসেন্টলি আমি যতটুকু জানি যে একটা বেসরকারি ব্যাংক 50 লক্ষ টাকা শুধু আহত ছাত্রদের চিকিৎসার জন্য ব্যয় করেছে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশে আসলে সুযোগ সন্ধানী লোক তো ডানে বামে সবসময় বসে থাকে। এনআরবিসি ব্যাংক, এটা নিয়ে কিন্তু আমি নিজেই কথা বলেছি, তদন্ত করেছি একটু। এনআরবিসি ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন, তিনি এই আহত শিক্ষার্থীদের সেবা করার জন্য 50 লক্ষ টাকা তাদের ফান্ড থেকে দান করেছে, রাইট? সো এই যে তারা দানটা করলো, এইটার একটা পয়েন্ট আছে যেটা অনেকে মিস করে যাচ্ছেন। সিএসআর ফান্ড থেকে দান করেছে, কিন্তু সে যে আরো কয়েক শত শত কোটি টাকা সে লোপাট করেছে, সে বিদেশে পাচার করেছে, সে শেখ হাসিনা রেজিমের সরাসরি সমর্থক হিসেবে কাজ করেছে, এই কাজটা সে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানে এই জায়গায় এসে 50 লক্ষ টাকা দিয়ে সে শত শত কোটি টাকার অনাচারকে ঢেকে তার রূপটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। সৃষ্টিকর্তাও নাকি ভুল করলে মাফ করে দেয় সৈয়দ আব্দুল্লাহ। তো সেক্ষেত্রে যেই মানুষগুলো আসলে এই যে বিপক্ষ মতাদর্শী যে মানুষগুলো, সেই মানুষগুলো যখন আসলে এখন ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে, তারপর হচ্ছে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে, সমাজ সেবামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে, এই মানুষগুলোকে আমাদের কি আসলে একসেপ্ট করা উচিত, নাকি এই মানুষগুলোকে আসলে দূরে সরিয়ে তাদেরকে তোমরা বিপক্ষ পার্টি, তোমরা চলে যাও, তোমাদের সাথে কথা নেই? তাহলে আসলে শত্রুর সংখ্যা কি আরো বাড়বে না? আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, এই আন্দোলনের পরে একটা জায়গাতে কিন্তু আমরা প্রত্যেকেই কথা বলেছি যে সারা দেশের ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্যটার ভেতরে একটা কথা আছে। ধরেন এই ব্যাপারটা নিয়ে আমি যদি বলি যে আমি সবাইকে মাফ করে দিচ্ছি, এই কথাটা আমি বলার জন্য পুরোপুরি এনটাইটেলড না। আবু সাইদ যে মারা গেল রংপুরে, পুলিশের ডিরেক্ট গুলিতে বুকটা পেতে দিল, এই ধরনের ঘটনা সারা পৃথিবীতে বিরলতম ঘটনা। এবং আমি তো চাই ওই 16 জুলাই দিনটাকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা যাতে করা হয় রাষ্ট্রীয়ভাবে। তো আবু সাইদের পরিবারের কি দুর্দশা, তার যারা ভাই বোন ছিল তাদের কথা আপনি শুনেছেন মিডিয়াতে? তার মায়ের কান্নার কথাটা শুনেছেন? এবং ওই কান্না মুছে দিয়ে প্রাইম মিনিস্টারের অফিসে শেখ হাসিনা নিয়ে এসে কি নাটকটা তাদের পর্দে চালালো, এই যে প্রহসনটা চালালো, তাদের মনে যে দাউ দাউ করে আগুনটা জ্বলছে, সে ক্ষমা করে দিবে কি না তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন? সো আমি চাই কি জানেন, অনেক নির্বিষ মানুষ ছিল যারা ঠিক আছে ওই টাইমেও চাকরি বাকরি করেছে, সব কিছু করেছে, তারা রক্তের খেলায় বা নেশায় মেতে ওঠে নাই। এই ধরনের মানুষ যারা আছে তারা যদি মনে করে কালেকটিভ স্বার্থে সবার একসাথে কাজ করা উচিত, অবশ্যই সবাইকে নিয়েই দেশ গঠনের কাজ করতে হয়। কিন্তু যাদের হাতে সরাসরি রক্তের দাগ লেগে আছে তাদের তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে বিচারের আওতায় না নিয়ে এসে আপনি যদি মনে করেন তাদেরকে স্পেস দিবেন, তারা কি সুযোগ সন্ধানী না? আমি চাই দেশের সবাই একসাথেই কাজ করুক, বিভক্তির রাজনীতি ভুলে, কিন্তু যারা অপকর্ম করেছে তাদের শাস্তি হওয়াটা জরুরি। এবং যারা দালালিপনা করেছে তারা যাতে আবার সুযোগ সন্ধানের মতো মূল স্রোতে না মিশে যেতে পারে। তাদের প্রত্যেকের অপকর্ম যা যা ছিল, আপনি ওই যে একটা ভাবনার কথা বললেন, অভিনেত্রী, সে বিগত দিনগুলোতে আওয়ামী লীগের ইলেকশন ক্যাম্পেইন করেছে, আমার কাছে প্রমাণ আছে। শেখ হাসিনার সে ক্যাম্পেইন করে বেরিয়েছে। কিন্তু রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে সে আবু সাইদের ছবি এঁকেছে। আবু সাইদের ছবিটা যখন এঁকেছে, এই ব্যাপারটা তার একটা আইওয়াশ,
সে ওই আলো আসবেই গ্রুপের ভেতরেও ছিল এবং তার বিগত দিনের কাজ পুরাটা স্বৈরাচারী রেজিমের সাথে অ্যালাইন্ড। সে একটা ছবি একেই যদি বলে যে সব দায়িত্ব শেষ, সে বিগত স্বৈরাচারের আমলে প্রত্যেকটা জায়গায় সে বেনিফিট নিয়েছে। এমনকি সে যে অনেক ভালো অভিনয় করে তাও না, ওই জায়গা থেকে কিভাবে সে প্রচারণায় উঠে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা মিডিয়ার মানুষ খুব ভালো বুঝতে পারবেন। সে যে কান চলচ্চিত্র উৎসব যেটা হয় সেই জায়গায় যে গিয়েছিল, সে নিজের টাকা খরচ করে প্রাইভেট স্পেয়ার থেকে গিয়েছে, রাইট? আপনি একটু তদন্ত করে দেখতে পারেন। এরকম যে কেউই যাইতে পারে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু যাওয়ার পরে তারা কি করে জানেন? মিডিয়াকে নিজেরাই বরং টাকা দিয়ে কিছু ভাড়াটে সাংবাদিক জোগাড় করে সেইটাকে এমনভাবে প্রচার চালায় যেন এটা তার অভিনয়ের জোরেই তারা ওই জায়গাতে গিয়েছে, এবং দেখবেন প্রচুর প্রচারণা চালিয়েছে। এবং বিগত স্বৈরাচারের সে একজন একনিষ্ঠ সমর্থক। সে যদি এখন হঠাৎ করে এসে তার পুরো রিমোর্স বোধটা না থাকে, সে যেসব অপকর্ম করেছে সেগুলো যদি স্বীকার না করে, তার তো এই প্রশ্নের জবাব দেওয়া উচিত যে সে শেখ হাসিনার যে ইলেকশন ক্যাম্পেইন করেছিল, আপনি প্রমাণ দেখতে চাইলে আমি দেখাতে পারি। সে যে করলো, কেন করেছিল, এই পুরো ব্যাপারটা নিয়ে সে জাতির কাছে কি ক্ষমা প্রার্থনা করেছে? সে কোনো কিছু না করে হঠাৎ করেই ডান থেকে বামে এসে যে আমি তো খুব ভালো মানুষ, কিছু বুঝি নাই, এই ভাবটা দেখাবে। তখন মনে করতে হবে এই মানুষগুলা হইল ওই ব্যারিস্টার সুমন টাইপ মানুষ। একটু বলি যে রাফসানদার ছোট ভাইয়ের কথা। তিনি যখন ছাত্র আন্দোলনে গিয়েছিল, অর্থাৎ একাত্মতা প্রকাশ করতে গিয়েছিল, তখন কিন্তু ছাত্ররা তাকে আসলে অ্যাকসেপ্ট করেনি, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বা চলে যেতে বলেছে, জোর করে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমি সবসময় একটা কথা বলি, আমার ওই ভিডিওর পরেও কিন্তু আমি বলেছি, রাফসান আমার শত্রু না। আমি যে কাজটা করেছি টোটালি দেশের স্বার্থে, কারণ আমাদের দেশের ঋণ খেলাপি ইস্যু এত জটিল হয়ে যাচ্ছিল। এবং দেখবেন সরকার বা সরকারের সাথে যাদের আতাত থাকতো, তারা জনগণের টাকা, ঋণ খেলাপির টাকাটা কিন্তু জনগণের টাকা। আমি যখন এই ভিডিওটা করেছি, আমি সবসময় বলতাম যে তরুণরা যদি রাজনৈতিক সচেতন হয়ে ওঠে, একটা দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। এবং তরুণরা যদি রাজনীতি সচেতন হয়, তাহলে কি হতে পারে এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছে। আমি যখন ওই ভিডিওটা বানালাম, অনেকে প্রশ্ন করছিল কি জানেন, এটা তো ব্যক্তিগত ব্যাপার তাদের, এই ব্যাপার নিয়ে কেন কথা বলছেন? ঋণ খেলাপির যে টাকা, এটা যে ব্যক্তিগত টাকা না, এটা যে জনগণের টাকা, ব্যাংকের টাকা কিন্তু পাবলিক মানি। ইয়তরা এই ব্যাপারটাও ভুলে গিয়েছিল। সো আমার টার্গেটটা ছিল এই ঋণ খেলাপি যারা করে, মতিউরের মতো যারা অনেক টাকা পয়সা মেরে দেওয়ার কাজ করে, এরা যাতে পাবলিকলি তাদের রিপার্কেশনের ব্যবস্থা হয়। এবং এইটা করার পর আমি বলি, আমি তারপর বলছি এই ব্যাপারটা। তারপরে রাফসানের ওই জায়গাটা ভুলটা কি হয়েছে জানেন? সে যদি এই ব্যাপারটা স্বীকার করে নিত, তাহলে কিন্তু পাবলিকের চোখে ওই ব্যাপারটা ধরা পড়তো না। কিন্তু সে যে কাজটা করার চেষ্টা করলো, সে এসে পুরোটা ডিফেন্ড করার চেষ্টা করলো। সে ইনফ্যাক্ট ওই ভিডিওতে আমাকে এসে মামলার ভয় দেখাচ্ছিল। তার ভুল ত্রুটিগুলো আলাদা রেখে সে ডিফেন্ড করে সে মামলার ভয় দেখাচ্ছে। আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণেই কি ছাত্র জনতা তাকে অ্যাকসেপ্ট করেনি, আপনি সেটা বলতে চাচ্ছেন? এবং তার কিন্তু আরো কিছু ভুল ছিল। যেমন সে মনে করে দেখেন, সে প্রাইম মিনিস্টারের, একটা স্বৈরাচারী প্রাইম মিনিস্টারের সে মরক পোলাওয়ের রিভিউ করতে গিয়েছিল। সে নসরুল হামিদ বিপুর মতো একজন, মানে বাংলাদেশের বিদ্যুৎ খাত ধসায় দেওয়ার যে একটা নেতা, নসরুল হামিদ বিপুর সে ইলেকশন ক্যাম্পেইন করে বেরিয়েছে। এই কাজগুলো করার জন্য আমার মনে হয় রাফসান যদি পাবলিকলি এসে বলতো আমি যে এই কাজগুলো করেছি, এই কাজগুলো ভুল, তাহলে মানুষ কিন্তু তাকে একসেপ্ট করতো। ইনফ্যাক্ট তাকে যখন ওই যে আন্দোলনের ভেতর থেকে গাড়িতে যখন তুলে দেয়, এই ব্যাপারটা দেখে না আমারও ভালো লাগে নাই। আমি ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ মানুষ না। ইনফ্যাক্ট আমি কি চাই জানেন, এরপরে ওই ইনফ্লুয়েন্সার সোসাইটির কিন্তু আরও কয়েকজন, রাফসান না আরও কয়েকজন আমার সাথে কথা বলেছে যে ভাইয়া আমরা না এই ব্যাপারটা ফেস করেছি এটা নিয়ে। ইনফ্যাক্ট আমি কিন্তু মনে করে দেখেন, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, রাফসানকে কিন্তু আমি কফির দাওয়াতও দিয়েছিলাম, যে সরকারের টাকা সরকারকে ব্যাক করে দিতে পারলে আমি তাকে কফির দাওয়াতও দিয়েছিলাম। সো রাফসানকে যেদিন টিএসসিতে এই কাজটা করা হয়, আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, আমি এটা ডিফেন্ড করতাম। কারণ একজন মানুষ ভুল করতে পারে, ভুলটা এদের, আমি চাই ইয়ত যারা আছে ভুলের জায়গাটা বুঝে সে যদি পাবলিকলি ওগুলা প্রত্যেকটা ব্যাপার স্বীকার করে, তাহলে কিন্তু আমার মনে হয় তার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। ভুল স্বীকার করলে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, আপনি তাই বলছেন। কিন্তু ওইটা স্বীকার না করলে ফারাজ করিমের কথা কি বলবেন? তিনি তো আমরা দেখেছি তিনি তার মাকে সহ আসলে ভিডিওতে এসে বলেছেন যে আমার পারিবারিক চাপ, তার আম্মাই কিন্তু বলেছেন যে পারিবারিক চাপের কারণে আসলে ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় হতে পারেননি। তারপর আপনি আসলে মাশরাফি বিন মুর্তজার কথা কি বলবেন? তিনি আমাদের আমি ফারাজ করিমকে নিয়ে তো ভুল স্বীকার করে বলেছেন যে আমার আসলে ছাত্র আন্দোলনে থাকা উচিত ছিল, কিন্তু আসলে রাজনৈতিক চাপ সহ নানান চাপে আসলে আমি বুঝতে পারিনি, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। তাহলে এই ভুল স্বীকারগুলো পরে মাশরাফির জায়গাটা লিগ্যাল দায়বদ্ধতার জায়গাটা আছে। মাশরাফির সে ভোটচোর রেজিমের এমপি ছিল একবার না দুইবার।
দেশের জনগণের ভোটাধিকার যখন হরণ করা হয়, তারপরেই তো এইটার পাশাপাশি তো আসে যত অনাচার। আচ্ছা, তার মানে এটা পেছনে তার ফারাজ করিমকে নিয়ে আমি অনেক আগের থেকেই অনেক ক্রিটিক করি। আমি যখন ফেসবুক স্ট্যাটাস দেখবেন আরো 1-1.5 বছর আগের থেকেই তাকে নিয়ে লেখালেখি করতাম। তাকে কেন আপনি মনে করছেন সে নর্মাল ইনফ্লুয়েন্সার? তার বাবা একজন চট্টগ্রামের ভূমিদস্যু, এটা জানেন? সে ওই রেজিমের এমপি, এইটা জানেন? তার পুরো ফ্যামিলি তো মানুষের ভোটাধিকার হরণ করা লোক। তার বাবা এক সাইডে ভোটের অধিকার হরণ করবে, আর ফারাজ করিম টাউটটা এসে মানুষকে দেখেন সেই স্ট্যাটাস দিত কি জানেন? আজকে সবাই রোজা রাখবেন, সেহরির টাইমে আমি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেকে দিত, সবাই ঘুম থেকে উঠুন। মানে কারো ফেসবুক স্ট্যাটাসে ঘুম থেকে মানুষ উঠে সেহরি করতে পারে, এই ব্যাপারটা সম্ভবত বাংলাদেশে ফারাজ করিমের মতো টাউটরা না করলে আমরা জানতেই পারতাম না। এই যে বন্যা, সাম্প্রতিক সময়ের বন্যা, এটা কি আপনার মনে হয় প্রাকৃতিক নাকি রাজনৈতিক বন্যা, কোনটা? আমি আমার লয়ের একটা কোর্সই কিন্তু থাকে, এনভায়রনমেন্টাল ল পড়তে হয়, একই সাথে মাস্টার্সে মানে এলএলএম করার টাইমে ওপেন ক্রেডিটে কোর্স নেওয়া যায়। আমার ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল আমার নিজের সাবজেক্ট ছিল, এবং ইন্টারেস্টিংলি এই সাবজেক্টটা পড়াতো আসিফ নজরুল স্যার। সো আসিফ নজরুল স্যারের আবার কিন্তু পার্টিকুলার জায়গাটা হলো নদী আইন যেটা আছে এইটা নিয়ে। সো নদী আইন কিভাবে কাজ করে এই ব্যাপারটা নিয়ে আমার কিছুটা একাডেমিক পড়াশোনাই আছে। সো এই বন্যায় যেমন প্রাকৃতিক ব্যাপারটাও ছিল, অ্যাট দ্য সেম টাইম আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে আমাদের পাশের দেশটা যে ধরনের অনাচার চলে চুক্তির দিক থেকে, এবং যেভাবে আমাদের পর কন্ট্রোলিং মেকানিজম চালায়, আমাদের দেশের কূটনীতিটা বিগত 15-16 বছরে যে নতজানু অবস্থায় ছিল, তাতে করে এই বন্যাটাকে আমি পিওরলি প্রাকৃতিক বন্যা বলি না, এই বন্যাটাকে আমি বলি রাজনৈতিক বন্যা হিসেবেও আমি এইটাকে কোট করতে চাই। আপনি যে পানি বন্টন চুক্তির কথা বললেন, এই যে পানি বন্টন চুক্তিটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, আমরা কিভাবে আসলে বাধ্য করতে পারি যে এটা হওয়ার জন্য যেন এটা ত্বরান্বিত হয়? কারণ এই চুক্তিটা থাকলে কিন্তু এই যে এইভাবে অবাধে যখন তখন পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়া, এই বিষয়গুলো হতো না, তাই না? তো আমরা কিভাবে আসলে এটা নিশ্চিত করতে পারি? আমাদের অভিন্ন নদী আছে 54টা, এর ভেতরে 2-1টা বাদে আমাদের কিন্তু আপস্ট্রিমের দেশ হলো ইন্ডিয়া, আমরা কিন্তু ডাউনস্ট্রিমের দেশ, এবং প্রত্যেকটা জায়গায় নদীর পানির যে হিস্সা, এই হিস্সাটা কোনোদিনই আদায় করা হয় নাই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই ব্যাপারটা উপলব্ধি করত। বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান আছে, সেও এই ব্যাপারটা উপলব্ধি করত। মনে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে গিয়ে উনি কিন্তু ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিল। এবং ভারত যেটা করেছে, এই যে প্রত্যেকটা জায়গায় বাদ দেওয়া থেকে শুরু করে যা যা করেছে, এই কাজটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম আমরা যদি ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছেন পানির হিস্সা নিয়ে, সেগুলো আমরা পার্টি স্টেট হইতে পারতাম। আমরা তো সেই দিকে কখনো আগাই নাই। এবং ওই যে চুক্তিগুলো করা হয়, এই চুক্তিগুলো কতটা ডিসক্রিমিনেটরি ছিল, এই ব্যাপারগুলো পাবলিক স্পেয়ারে কখনো আলোচনাও হয় নাই। এখন এটা সমাধানটা কি? আমরা পানি বন্টন চুক্তিটা কিভাবে করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে? এটা কিন্তু একটা চুক্তি না, অনেকগুলা চুক্তি আছে, এবং অনেকগুলা মানে মিউচুয়াল নেগোসিয়েশনেরও ব্যাপার আছে। সো আমি কি চাই জানেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হোক, তাদেরকে দায়বদ্ধতার আন্ডারে নিয়ে আসতে হবে। তারা যেসব অপকর্ম করবে আমরা যাতে ভয়েস রেজ করতে পারি, এবং ইন্টারন্যাশনাল ফোরামে যেগুলো আছে আমাদের উচিত সবগুলারই মেম্বার হওয়া, যাতে করে আমাদের অভিযোগ দায়ের করার একটা পারফেক্ট ফোরামটা থাকে। এবং তারা যে দাদাগিরি করে বেড়াবে, আমরা যে সেটা সহ্য করব, এই জায়গাটা হওয়া উচিত না। এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু রব উঠেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, এবং সদ্য আয়নাঘর থেকে মুক্তি পাওয়া যিনি হচ্ছেন, আমি যদি ভুল না করে থাকি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা প্রথমে তুলেছিলেন, এবং তারপর থেকে অনেকে এটাকে সাপোর্ট করছে, কেউ কেউ এটাকে সমালোচনাও করছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি পরিবর্তন হওয়া জরুরি? এই মুহূর্তে এই আলোচনাটা ওঠার মিনিংটা হলো আমরা মূল জায়গার ফোকাসটা হারিয়ে ভিন্ন জিনিস নিয়ে অনেক সময় নষ্ট করছি। যে টাইমে আমাদের গণহত্যা চালানো একটা দলের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার কথা, যে মুহূর্তে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজ নেওয়ার কথা, এবং দেশের ইকোনমিটাকে যেভাবে ধ্বংস করে গিয়েছিল পুনর্গঠন করার কথা, এবং আমাদের সামনের রাজনৈতিক রূপরেখা কেমন হবে সেটা ঠিক করার কথা, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি এই ব্যাপারগুলা নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকি, এর মানে ঐক্যটাকে নষ্ট করে বিভাজনের দিকে হাঁটছে সবাই। আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই আলোচনার দিকে ফোকাস থাকা একদমই উচিত না, বরং মূল যে কাজগুলো আছে সেই কাজগুলো করা উচিত। এবং শুধু এই জাতীয় সঙ্গীত না, আপনি দেখবেন অনেকগুলা এইরকম টপিক আসবে
যারা এই আলোচনাগুলোকে দিয়ে আমাদের মূল কাজগুলোর ফোকাসটাকে নষ্ট করার পায়তারা করবে। তাই অনেক তো আসলে গুরুত্বপূর্ণ কথা বললাম। এখন আপনার ব্যক্তিগত লাইফ, আপনি আসলে এখন বর্তমানে আপনার পরিবারে কে কে আছেন? পরিবারের কথা যদি বলেন, বাবা, মা, ছোট বোনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বর্তমানে। আমি এই ফ্যামিলির বাইরে আমার কাছে যেটা মনে হয়, পুরো দেশটাকেই আমার এখন ফ্যামিলি মনে হয়, যে সবাইকে নিয়েই আমাদের কাজটা করা উচিত। তার মানে আপনি এখনো বিয়ে তো করেননি? না, এখনো বিয়ে করিনি। আচ্ছা, আপনার কি পছন্দ আছে? এই কথাগুলা মিডিয়াতে কি বলা উচিত? ইয়েস অর নো? ইয়েস অর নো আপনি বলেন, ইয়েস অর নো। এইটা আমার মনে হয় যে এই জাতীয় মতামত যদি প্রকাশ করি তাইলে বিভিন্ন রকম কথাবার্তা হবে। রাদার কোনোদিন যদি সামনে বিয়ে হয় অবশ্যই আমি জানাই দিব, কারণ এখন আবার প্রবলেমও আছে যে তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার পছন্দ আছে? আমি ইয়েস নো কিছুই না বলি। এই আন্দোলনে কিন্তু প্রবাসীদের একটা বড় ভূমিকা আছে এবং আপনি জেনে খুশি হবেন, আপনি হয়তো জানেনও এই বিষয়টা, যে সম্প্রতি কিন্তু 57 জনকে, যে এখানে একটা বিদেশি রাষ্ট্র থেকে 57 জন, আমিও এটার পেছনে অ্যাক্টিভিজম আমি নিজেও করেছি। আছেন আপনি, তাহলে খবরটা দিয়ে দেন। আচ্ছা, প্রবাসীদের অবদানকে আমি দুইটা ক্যাটাগরিতে একটু ভাগ করতে চাই। প্রবাসীদের ভেতরে বাংলাদেশে দেখবেন প্রবাসীদের ভেতরে একটা আছে ওয়ার্কার হিসেবে মিডল ইস্ট কেন্দ্রিক দেশগুলোতে যায়, আর একটা আছে পড়াশোনা এবং অন্য পারপাসে ইউরোপ আমেরিকার দেশগুলোর দিকে তারা যায়। এবং দুইটা সেক্টরই এত চমৎকারভাবে তারা কন্ট্রিবিউট করেছে, তাদের অবদানকে যদি অস্বীকার করি তাহলে এটা খুবই অকৃতজ্ঞতা হয়ে যাবে। কারণ যারা প্রবাসী ভাইরা ছিলেন তারা কিন্তু একটা বিশাল বড় অবদান রেখেছেন। তারা রেমিটেন্স পাঠানো যখন বন্ধ করে দিল, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে রাজার করি নাই সেই রাজার রাজত্ব নাই। এন্টার জুলাই মাসে রেমিটেন্স যখন শাটডাউন হয়ে গেল, এটা কিন্তু সরকারের জন্য বিশাল বড় একটা ধাক্কা ছিল। যদি তারা এটা ধরে রাখতে থাকতো, এই সরকার ইকোনমিক্যালি কিন্তু ফল করার একটা স্পেস তারা তৈরি করে দিত। সো আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা আছেন, তাদেরকে আমার জায়গা থেকে আমি সবসময় বলবো বিগ স্যালুট টু দেম। কারণ তারা যদি এই কাজটা না, দেখেন তারা কিন্তু রাজনীতি অনেক ক্ষেত্রে বুঝে না, এত পলিসি মেকিং বুঝে না, তারা এই কাজটা করার জন্য তারা চাকরি হারিয়েছে, 8 থেকে 10 বছর করে কারাগারে চলে গেছে। তাদের ফ্যামিলি মেম্বাররা আমার সাথেও যোগাযোগ করেছে যে ভাইয়া এই ব্যাপারে কথা বলা যায় কিনা। আপনি কি দেখেছেন যে বাংলাদেশি মানুষ কতটা সহজ সরল? সৌদি আরবে, আমি যদি ভুল না করে থাকি, তাই না? সেখানে সংযুক্ত আরব আমিরাতে, সৌদিতেও কিছু হয়েছে, মালদ্বীপে কিছু এই ধরনের কাজ হয়েছে। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যেটা হয়েছে যে 57 জন, সংখ্যাটা 57 জন মানুষ হচ্ছে একটা জায়গায় গেদারিং করে আসলে আন্দোলন করছিল, যখন ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছিল এবং নির্বিচারে গুলি চালানো হচ্ছিল। সেই সময়টা কিন্তু আমাদের ইন্টারনেটটা বন্ধ ছিল এবং তারা আসলে সেখানে থেকে কিন্তু মানে নিতে পারছিল না আর কি। তারপর তারা হচ্ছে সেখানে আন্দোলনে এবং এই জায়গায় আরেকটা বড় প্রেক্ষাপট আছে। এই দেশগুলোতে আপনি জানেন এই ধরনের সমাবেশ করা যায় না, রাস্তায় নামা যায় না, আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা না করে, কারণ জানেন এই শ্রমিক ভাইদের প্রতি কি পরিমাণ অনাচারটা করা হয়। তারা প্রত্যেকটা পদে পদে যে কত হেনস্থার শিকার হয়, এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের পাঠানো রেমিটেন্সের টাকায় আমার দেশের ইকোনমি চলে, অথচ তাদেরকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে। তারা তাদের ফ্যামিলিতে যদি 1 মাস টাকা না পাঠাইতে পারে, তাদের অসুস্থ বাবা মায়ের হয়তো বা চিকিৎসা চলবে না, তাদের সন্তানের স্কুলের খরচ চলবে না, তাদের ফ্যামিলি চলবে না। তারা কোনো কিছুর দিকে না তাকিয়ে আমাদের জন্য ওই ভিন দেশের প্রবাসে তারা দাঁড়িয়ে গেছে। ইউরোপ আমেরিকার অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করতে গেছে বাংলাদেশ থেকে, তারা কিন্তু মানববন্ধন করেছে বিভিন্ন দেশের দূতাবাসের সামনে বিভিন্ন জায়গা থেকে। এইটা কিন্তু বড় ধরনের একটা ট্র্যাকশন নিয়ে এসেছে। তারা কিন্তু লেখালেখির মাধ্যমে, অ্যাক্টিভিজমের মাধ্যমে দাঁড়িয়ে গেছে। ইভেন যেহেতু এই আন্দোলনে প্রথম থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বিদেশে যেসব শিক্ষিত কমিউনিটি আছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ রাখতো। তারা একটা ইউরোপ এবং আমেরিকা সেন্ট্রিক বড় একটা কমিউনিটি তারা দাঁড় করিয়ে ফেলেছিল, যে এই আন্দোলনে যারা আহত হবে তাদেরকে চিকিৎসা যাতে করানো যায়। তারা জনমত গঠনের জন্য কাজ করছিল এবং বাংলাদেশের বহু মানুষ আছে ইন্টেলেকচুয়াল জায়গা থেকেও এই আন্দোলনে বয়ান তৈরিরও কাজ করেছে। দেখবেন বাইরে থেকে খেলোয়াড়রা যখন আসে কোনো কিছু জয় করে, তাদেরকে সেলিব্রেশন দেওয়া হয়। সো আমি চাই এই যে মানুষগুলো যখন আসবে তাদেরকে এই ধরনের সেলিব্রেশনটা দেওয়া উচিত। উই রিয়েলি ও টু দেম। যে সুখবরটা দিতে চাচ্ছিলাম যে এই যে সংযুক্ত আরব আমিরাতে যে 57 জনকে আসলে জেলে নেওয়া হয়েছিল এবং বিভিন্ন দ্বন্দ্বে কিন্তু সাজা দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু মুক্ত করা হয়েছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সম্ভবত যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ শুধু করেনি, আমি যদি এইটা বলি, ইটস অনলি পসিবল অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহির্বিশ্বে একটা বড় ধরনের অ্যাকসেপ্টেন্স আছে সেটা তো জানেন। যখন 5 তারিখের পর থেকে এই পরিবারের অনেক লোক কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, আমরা এটা নিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি, অ্যাক্টিভিজম করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কথা বলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যোগাযোগ করার কারণে কাতারে যে আমির আছে তারা কিন্তু এই ব্যাপারটা মানে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাদেরকে এত সাজা হয়ে যাওয়ার পরেও তাদেরকে কিন্তু মুক্তি দিয়ে দিচ্ছে এবং ইট হ্যাপেন্ড। সো এটা এই সরকারের একটা কূটনৈতিক সফলতা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না? যে রাজনীতি চলে এইটাই যদি চলতে থাকে এই ছাত্র রাজনীতির কোনোই দরকার নাই, কিন্তু যদি কিছু পলিসি রিফর্ম করা যায়, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও ডিবেটে আছে, সেটা অনলাইনে পাবেন। সো ওই জায়গায় বিস্তারিত আমি বলে দিয়েছি যে হল কেন্দ্রিক রাজনীতি বন্ধ করা যায়, অনুষদ কেন্দ্রিক রাজনীতি বন্ধ করা যায়, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা যায় এবং ক্যাম্পাস কেন্দ্রিক এই তোষামোদির রাজনীতি পিওরলি বন্ধ করে যদি ছাত্ররা নিজ গরজে ক্যাম্পাসের ভেতরে না অরিজিনাল দলের পলিটিক্সে অংশগ্রহণ করে অফিস স্ট্রাকচারে মানে ইন্টার্ন হিসেবে বহির্বিশ্বে যেটা আছে সেটা চাইলে কেউ করতে পারে, কিন্তু তার আগে ওই যে শর্তগুলো আছে এইগুলা নিশ্চিত করতে হবে। ডাকসু ইলেকশন নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা হল সংসদের যে নির্বাচনগুলো হয় এগুলো প্যানেল ভিত্তিক না, রাজনৈতিক দল কেন্দ্রিক না, এটা স্বকীয়ভাবেই হওয়া উচিত। এই কাজগুলো যদি হয় তাহলে থাকতে পারে, কিন্তু বর্তমানে যেভাবে চলছে এটা যদি হয় কোনো রাজনীতির দরকার নেই। আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আসলে কথা বলেছি, বললাম যে এই সময় সংক্ষিপ্ততার মধ্যে আরো বিষয়গুলো আমরা টেনে আনতে পারতাম, কিন্তু সম্ভব হচ্ছে না। আপনাকে বিদায় জানাতে হচ্ছে একদম শেষ মুহূর্তে। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, ঠিক কতদিন এই সরকারকে আপনি চান এবং আপনি কি এই সরকারের উপর আস্থা রাখছেন কিনা সেটা একটু বলতেন। এই সরকারের পর শুধু আমার একার কথা না, সারা দেশের মানুষেরই আস্থাটা রাখা উচিত, কারণ প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তনের দরকার। একটা দেশকে যদি সত্যিকার অর্থে চেঞ্জ করতে হয় আপনার এটা বিশ্বাস রাখতেই হবে রাজনৈতিক দলগুলাই এই চেঞ্জটা করতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলা চেঞ্জ করার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারই তো নাই। বিগত 15 বছরে সব ভেঙে চুরে ছারখার করে দেওয়া হয়েছে। সো দেশের প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসিটা ব্যাক করানোর জন্য এই সরকারের কাজ করতেই হবে, যাতে করে পরবর্তীতে যারা সরকার হিসেবে আসবে আর একটা শেখ হাসিনা তৈরির মেকানিজমে তারা যাতে সেই সুযোগটাই না পায়। ধরেন ইলেকশন কমিশন যদি শক্তিশালী থাকে, দেশের নিরাপত্তার সাথে জড়িত যারা পুলিশ থেকে শুরু করে সশস্ত্র বাহিনী থেকে যারা আছে তারা যদি প্রত্যেকে সক্রিয় ভূমিকা রাখতে পারে, দেশের দুদক বলেন, মানবাধিকার কমিশন বলেন, তারা যাতে চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে থাকতে পারে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি শক্তভাবে দাঁড়াতে পারে, ইনক্লুডিং মিডিয়ার কাজ যদি মিডিয়া করতে পারে স্বাধীনভাবে, আমি চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসির আওতায় চলে যাক এবং রাজনৈতিক দলগুলো রিফরমেশন হোক, যাতে করে সামনের বাংলাদেশে আরেকটা শেখ হাসিনা তৈরি না হয়। এবং এইটা করার জন্য যে সংস্কারের সময়টা দরকার সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকা উচিত। একই সাথে রাজনৈতিক দলও নিজেদেরকে কিভাবে সংস্কার করে আসবে তাদেরও সেই রোডম্যাপটার দরকার আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।